নমস্কার বন্ধুরা, বড়দেরকে প্রণাম আর ছোটদের প্রতি ভালোবাসা জানালাম, কারণ আজ আমার জন্মদিন। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ভালো থাকি। চলুন আজকের ব্লগটা আমি শুরু করে দিই। যেহেতু আজ আমার জন্মদিন, তাই আজকে রান্নাটা একটু স্পেশাল হতে চলেছে, তবে অতিরিক্ত কিছু না। আগে তো আমার জন্মদিন পালন করা হয়ইনি। এই মেয়ে হওয়ার পর 2-3 বছর মেয়েই জন্মদিন পালন করছে। আমার মা বাবা কখনোই আমার জন্মদিন পালন করেনি। মধ্যবিত্ত সংসারে যা হয়, তার উপরে আবার আমি গ্রামের মেয়ে ছেলে। জয়েন্ট ফ্যামিলিতে অনেকগুলি মেম্বার থাকে, সেহেতু আমাদের কোনোদিন জন্মদিন পালন করা হয়নি। এই আমার দাদার, আমার কাকার ছেলের মেয়ের, জেঠুর ছেলে মেয়ের, এগুলো কোনোদিন আমি দেখিনি যে কাকিমা জেঠিমাকেও বা আমার মাকেও জন্মদিন পালন করতে। সেরকম ভাবে এর স্বাদ কি জানতাম না। আর বন্ধু বান্ধবীদেরও জন্মদিন সেরকম ভাবে পালন করা হতো না। মধ্যবিত্ত সংসার, তারপরে একান্নবর্তী পরিবার, সবে মিলেমিশে খুব কষ্টেই আমাদের ছোটবেলাটা কেটে গেছে। তবে মনে মনে খুব ইচ্ছে হতো জানেন তো, কিন্তু বলতে পারতাম না মাকে যে মা আমার জন্মদিন পালন করো। তখন তো অত মা বাবার মুখে মুখে কথা বলতে পারিনি, আজও পারিনি। তবে এখনকার ছেলে মেয়েরা কিন্তু ফটফট মা বাবার মুখে মুখে উত্তর করে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার মেয়ের ইচ্ছাতেই আমি জন্মদিনের একটু রান্না আলাদা করতে চলেছি। তবে বিশেষ কিছু না, ওই ধরুন ফ্রায়েড রাইস করব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাহলে আজকে নিরামিষ সবজি দিয়ে একটা পনির হবে। আর একটু পায়েসও আমি এদিকে বসিয়ে দিয়েছি। আমার জন্মদিন উপলক্ষে আমি প্রথম কেক কেটেছি আজ থেকে 2 বছর আগে। সেটা আমার প্রতিবেশী এক বান্ধবী আর এক দিদি আমার জন্য কেক এনেছিল। সেই যে প্রথম কেক কেটেছি, সেটা যেন সারা জীবন মনে থাকবে। প্রত্যেক বছর জন্মদিনের কথা মনে পড়লেই ভাবি, ওই তো আমি তো কেক কেটেছি, ওটাই আমার একটা শখ পূর্ণ হয়ে গেল। সত্যি বলতে কি জানেন তো বন্ধুরা, প্রত্যেক দিন না নিজে হাতে রান্না করে খেতে ইচ্ছে করে না। আজকেও না আমার রান্না করার মন ছিল না, কিন্তু এদিকে আমার সামর্থ্যও নেই যে বাইরে গিয়ে কোথাও একটা কিছু খেয়ে আসবো। অতটাও আমার সামর্থ্যে কুলাবে না, তাই আমাকে রান্না করতেই হচ্ছে। কিন্তু মন থেকে একেবারেই ইচ্ছে করছে না। কিছু করার নেই, সংসার যখন করেছি সবকিছুকে মেনে নিয়েই আমাদের চলতে হবে। তাই আমি রান্নার দিকে বসিয়েও দিয়েছি। ওই যে নিরামিষ সবজি দিয়ে একটা যে পনির করব, সেই সবজিগুলো একে একে ভেজে নেব। আর ফ্রায়েড রাইসের যে সবজিগুলো লাগবে সেগুলোও সব একে একে ভেজে নেব। প্রথমেই ফুলকপিটা দিয়ে দিয়েছি, এর আগে আমি আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি। আর এই যে সবজিগুলোর মধ্যে আছে ফুলকপি, বিনস, আর একটু ক্যাপসিকাম, গাজর, যা যে লাগে আর কি, এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো সব ভালো করে ভেজে নেব। মা এদিকে ফোন দিয়েছে, বলে কি তোর তো আজকে জন্মদিন। ও মা, এই তো পেয়েছি সুযোগ। আমি বললাম মাকে, আমার জন্মদিন তোর মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না, আমি তো তোর মা, আমাকে এরকম করে বলে। আর আগেই বলে দি বন্ধুরা, আমি আমার মাকে তুই দিয়ে কথা বলি, এটাতে কিছু খারাপ ভাববেন না। তুমিও বলি মাঝে মধ্যে, আর তুইও বলি, মা তো মাই হয়। তো যাই হোক বন্ধুরা, আমি যেই শুনলাম মা আমায় বলছে তোর তো আজকে জন্মদিন, মাকে সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, এর আগে কেন আমার জন্মদিন কখনো পালন করিসনি? মা বলছে তখন তো ছিল না, সবই তো জানিস। আর তোর একার জন্মদিন পালন করলে তো হবে না, আরও ভাই বোনেরা ছিল, সবার করতে হতো। আর সবার করার মতো সামর্থ্যও আমাদের ছিল না, তাই করা হয়নি। এখন তোর তো মেয়ে করছে, তুই এতেই ভালো থাক, মা আমায় বোঝালো। তো সত্যিই তো তাই, তখন যেটা সম্ভব নয় সেটাতে আর জোর করে তো পাওয়া যাবে না। এখন মেয়ের জন্য আমার জন্মদিন যে এইটুকুই পালন করা হচ্ছে, সেটাই আমি অনেক খুশি। ভাবছি অহনার পরীক্ষা হয়ে গেলে একবার মায়ের কাছে থেকে ঘুরে আসব। আমার বাড়ির কাজ কতদূর হলো আরও একবার দেখতে খুব ইচ্ছে করছে, আর আপনাদেরকেও আমি দেখাবো। সেই জন্য পরীক্ষার পর 2 দিনের মতো ভাবছি মায়ের কাছে যাব।
তবে বেশি দিন থাকতে পারবো না বলে মা এখন থেকেই চিৎকার করছে। আর মাকে বোঝালাম আর আমার কখনোই বেশি দিন থাকা হবে না। এই তো 2-3 বছর হয়ে গেল মার বাড়িতে যখনই যাই, বছরে ওই একবার কি দুবার, ওই একদিন কি দুদিনের বেশি আর থাকা সম্ভব নয়। মেয়ে তো বড় হচ্ছে, মেয়ের টিউশন পড়াশোনা ছেড়ে দিয়ে আমার ওখানে আর যাওয়া সম্ভব নয়। তবে মাকে বারবার করে বলি তুই এখানে আয় না, মা আসতে চায় না। মা বলে কি, আমি এই যে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, পাশাপাশি কত গল্প করার মানুষ, আর শহরে তো এই জিনিসটা পাওয়া যায় না, এই সব সময় 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হয়, যেটা মা একেবারেই মানতে পারে না। মায়ের এক প্রকার কষ্টই হয়, সেই জন্য না একেবারেই আসার কথা বললেই না করে দেয় সঙ্গে সঙ্গে। নিরামিষ পনিরের সবজি রান্না করতে গেলে কি লাগে সবাই তো আপনারা জানেন, ওই আদা জিরে বাটা, টমেটো পেস্ট আর গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু করে দিলেই হয়ে যায়। আর কাসুরি মেথি দিলেও ভালো হয়, আর তবে আমি কাসুরি মেথিটা দেব না, আমি লাস্টে দেব ধনে পাতা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটুক্ষণ ধৈর্য ধরে। যখন মশলাটা কষা হয়ে যাবে, মশলার পাশ থেকেই একটা তেল ছাড়া ছাড়া ভাব আসবে, এই যে দেখুন, এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিতে হবে। আর সব কটা সবজি যখন ভালো করে ভাজা আছে, তাহলে অনেকটা প্রায় সেদ্ধ হয়েই আছে, আর জল দেওয়ার পর বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। মশলার উপরে সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর, মানে কিছুক্ষণ কষানোর পর, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, ঠান্ডা জলও দিতে পারেন। তবে আজকে আমি ঠান্ডা জলই দেব, আজকে আর গরম জল করার সময়ও হয়ে উঠল না। চলুন, এদিকে আমার কষানো হয়ে গেছে। আর এই যে এই বোলটাতে আমি ভেজে রেখেছিলাম, ওই তেলগুলো লেগে থাকে তো, সেই জন্য ওই বোলটাতেই আমি জলটা দিয়ে দিলাম। তাহলে ওই তেলে জলে মিশিয়ে একসঙ্গে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। এরপর এই পর্যায়ে জলটা আমি ঢেলে দেব। আমি একটু বেশি পরিমাণেই জল দেব, কারণ এর উপরে আবার কাজু আর চারমগজের যে পেস্টটা করে রেখেছি সেটাও তো দেব। আর যেই ওই পেস্টটা দিয়ে দেওয়া হয়ে যাবে, এইটা আরও ঘন হয়ে যাবে, তখন এই রসটা অনেকটা কম কম মনে হবে। এই যে দেখুন, এই পর্যায়ে আমি কিন্তু আরও একটু জল দিয়েছি। আর এখানে এসে অল্প পরিমাণে একটু চিনি আর ঘি অবশ্যই দেবেন, আমিও দিলাম। আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেব। এদিকে আমার প্রায় রেডি হয়ে এসেছে নিরামিষ সবজি আর পনিরের তরকারিটা। দেখুন, গ্রেভিটা বেশ ঘনই হয়ে গেছে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো চলুন, লাস্টে আর একটু ঘি আর ধনে পাতাটা অবশ্যই দেব। এই দেখুন, চামচে করে ঘি দিলাম, তবে 1 চামচ ভর্তি দিলাম না, অল্প করেই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর ব্যাস, এই যে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমার আজকে নিরামিষ পনিরের তরকারি। এরপরেই আমি চলে যাব ফ্রায়েড রাইসটা বানাতে। এই যে এক কড়াই ভেজে নিয়েছি, আর এক কড়াই ভাজলেই আমার রাইসটাও হয়ে যাবে। আর এদিকে পনিরের তরকারিটা আর পায়েসটা সুন্দর করে সব গুছিয়েও নিয়েছি, গ্যাস ওভেনটাও প্রায় মোছা হয়ে গেছে। এই যে কড়াইয়ে আর একবার একটু নাড়াচাড়া করলে এই রাইসটা ভাজা হয়ে যাবে আমার। সকালে উঠেই মেয়েকে স্কুলে ছেড়ে এসে আমি আগে খাবারটা বানাতে শুরু করে দিয়েছিলাম, কারণ পুজো করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো করতে অবশ্যই একটু সময় লাগে আমার, তো সেই জন্য আগে খাবারটা আমি বানিয়ে নিলাম। তবে লাস্টে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। তো ভাবলাম পাঁপড় ভাজাটা গরম গরম করব, আগে স্নান পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে লাস্টে পাঁপড় ভাজতে আমি চলে এসেছি। এই রান্নাঘর আমার বরাবরই অন্ধকার, দেখুন 2টো করে লাইট জ্বলছে, তবুও যেন অন্ধকার লাগছে। এই যে দেখুন, অল্প তেলেই কিন্তু আমি পাঁপড় ভেজে নেব। ওই 8 পিসের মতো পাঁপড় ভাজছি, মা, মেয়ের আর বরের হয়ে যাবে। 2 পিস করে ওরা সবাই খাবে, আর 2 পিস রেখে দেবো, রাত্রে যদি খাবে, বা যদি এখন খেয়ে নেয় তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন, খুব কম তেলেই আর 2 পিস করে আমি দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে।
এইরকম ভাবে 2 পিস করে পাঁপড় দিয়েও যে ভাজা যায়, এক কথায় রান্না করাটাই না আমার শাশুড়ি মাই আমাকে যত্ন করে শিখিয়েছে। এর আগে মানে বিয়ের আগে আমি কিন্তু রান্নাটা করতে পারতাম না, আর মা কখনো রান্না করার কথা বলতেও না। যেহেতু সংসার করেছি রান্না তো করতেই হবে, তাই শাশুড়ি মা আমায় খুব ভালো করে বুঝিয়ে বুঝিয়ে না রান্নাটা শিখিয়ে দিয়েছে। এদিকে আমার বর গেছে মেয়েকে আনতে, ওর স্কুল ছুটি হওয়ার সময় হয়ে এসেছে। 2:05 স্কুল ছুটি হবে, ও একটু আগেই বেরিয়ে গেছে, মেয়েকে নিয়ে একেবারে ফিরবে। চলুন, আমার পাঁপড় ভাজা প্রায় শেষের দিকে চলছে। এরপরই আমি খাবারগুলো একে একে বেড়ে রেডি করে রাখবো, না হলে এসেই না খুব তাড়াহুড়ো করে। অহনার বাবা এসে একটু আর ধৈর্য ধরে না, বলে আমায় খেতে দাও। তারপরে মেয়েকে মানে ও খেতে বসে যায়, তারপরে আমি মেয়েকে ড্রেস চেঞ্জ করাবো, হাত পা ধোয়াবো, সবকিছু ফ্রেশ করিয়ে তারপরে তো খেতে দেবে, একটু সময় লেগে যায়। সেই জন্য ওর বাবাকে আগে খেতে দিয়ে দিই। চলুন, কড়াইটা আগে একটু ঢাকা দিয়ে রাখি, কারণ গরম তেলটা থাকবে, তেলের উপর আবার কিছু পোকা টোকা পড়ে গেলে সেই তেলটা পুরো নষ্ট হয়ে যাবে। এদিকে 2টো প্লেটও আমি নিয়ে নিলাম, একে একে একটু করে ভাত বেড়েও নিই। রাইসটা কেমন হয়েছে সেটা আমি এখন বলছি। রাইসটায় আর একটু পরিমাণে ঘি লাগতো, কারণ আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, খেয়েছি তো এর আগে, তাই বলতে পারছি আর একটু ঘি লাগতো, মানে ঘিয়ের পরিমাণটা একটু কম হয়ে গেছে। তবে সব মিলেমিশে যদি বলতে হয় তাহলে বলতে পারি যে হালকার উপরে হয়েছে আর কি, খুব রিচ হয়নি। আর বাড়িতে তৈরি তো একটু হালকা হওয়া বা খাওয়াই ভালো আমার মনে হয়। একে একে বাকি খাবারগুলো আমি একটু টেবিলে ধরে নিই, আর এগুলোর জন্য বাটি করব না, ওই একেবারে প্লেটেই সবাইকে দিয়ে দেব। এদিকে আমি একটু টেবিলে একটু সাজিয়ে রাখি, মেয়ে এদিকে তার মাঝখানেই চলে এসেছে। এরপর আমরা সবাই মিলে খেয়ে নেব, আর বন্ধুরা আপনারাও চলে আসুন, সবাই মিলে ভাগ করে আমরা খাবো। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই রাখবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে অবশ্যই করে থাকতে হবে আপনাদেরকে। আর আগামীকাল আসতে হবে আমার আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন বন্ধুরা, রাখছি, টাটা, বাই।